সো আমরা হচ্ছে আমাদের থার্ড লেকচার যেটা ফিজিক্সের সেটা শুরু করতে যাচ্ছি। সেখানে হচ্ছে চ্যাপ্টার আছে ব্লাড প্রেশার মেজারমেন্ট, অক্সিজেন মেজারমেন্ট, হাইড্রোজেন আয়ন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড মেজারমেন্ট, যেখানে আমরা আসলে কার্বন ডাইঅক্সাইড মেজারমেন্টটাই পড়ব। সাথে হচ্ছে ব্রিদিং অ্যান্ড স্ক্যাভেঞ্জিং সিস্টেমস, যেটা হচ্ছে যে আমরা ফান্ডামেন্টালসটা ফলো করব, আইসোটোপস অ্যান্ড রেডিয়েশন, অ্যান্ড হচ্ছে লাস্টে হচ্ছে অ্যাপেন্ডিক্স। তো ব্লাড প্রেশার মেজারমেন্ট চ্যাপ্টারে হচ্ছে আসলে দেখেন এখানে হচ্ছে ব্লাড প্রেশার মেজারমেন্টের আসলে মেইনলি পরীক্ষায় আসে যে ইন্ডিকেশন, ইন্টার আর্টেরিয়াল ব্লাড প্রেশার মেজার করার জন্য যেই। আচ্ছা, এর আগে এটা একটু দেখে নিই আমরা। এখানে হচ্ছে যে মেজারমেন্টস অফ ব্লাড প্রেশার, কাফ কতটুক হবে, তারপর হচ্ছে ম্যানোমিটার, তারপর এগুলো জাস্ট আপনারা একটু রিডিং দিবেন আর কি। কিন্তু আমাদের হচ্ছে এখানে আসলে মেইনলি পড়তে হবে ইন্টার আর্টেরিয়াল ক্যানুলেশন, যেটা এটার ইন্ডিকেশানগুলো আসে কোন কোন ক্ষেত্রে। হচ্ছে ধরেন আপনার পেশেন্ট হচ্ছে ওবেজ, সিভিয়ার ওবেজ, তারপর হচ্ছে লং টাইম স্টে ইন আইসিইউ, সিএবিজি অপারেশন, নিউরোসার্জারি, বুঝলাম শিয়া। এই ইন্ডিকেশনগুলো একটু আপনারা দেখে রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের পরীক্ষায় অ্যান্সার করতে সহজ হবে। আচ্ছা, ব্লাড প্রেশার মেজারমেন্ট এই চ্যাপ্টারটাই বইতে 2বার চলে আসছে। এরপর যদি আমরা দেখি হচ্ছে যে অক্সিজেন মেজারমেন্ট হচ্ছে যে পালস অক্সিমেট্রি। এটা আসলে আপনারা সবাই খেয়াল করেছেন যে আমাদের ওয়ার্ড, ইমার্জেন্সি, তারপর হচ্ছে ওটি, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, আইসিইউ, যে কোনো জায়গায় যে কোনো একটা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হইলে আমরা ফার্স্ট একটা কাজই করি, সেটা হচ্ছে আমরা হাতের মধ্যে একটা মেশিন লাগাই, সেটাকে বলা হয় পালস অক্সিমেট্রি। পালস অক্সিমেট্রি যেটা হচ্ছে যে পালস অক্সিমেট্রিতে হচ্ছে যে একটা সেন্সর থাকে ইন দ্য ফর্ম অফ প্রোব। আচ্ছা, এটা হচ্ছে যে আমি পালস অক্সিমেট্রির হচ্ছে প্রিন্সিপালটা একটু বলতেছি যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, আগে পালস অক্সিমেট্রিতে আমরা কি কি মেজার করি, একটা হচ্ছে হার্ট রেট, এটা, আর একটা হচ্ছে যে দেখবেন যে অনেক মেশিনে এরকম পিআই লেখা থাকে, অনেক মেশিনে, মানে মনিটরে পালস অক্সিমেট্রি। আচ্ছা, পালস অক্সিমেট্রি, আচ্ছা আমি প্রিন্সিপালটা একটু বলতেছি, তার এখানে একটু দেখে নিই। আনাদার ইনডিরেক্ট ইন্ডিকেশন অফ হাইপোক্সিয়া ইন দ্য পেশেন্ট সায়ানোসিস। আমি বললাম যেটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি যে কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে হচ্ছে যে আমরা পালস অক্সিমেট্রিটা লাগাই। সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখি কি পেশেন্টের হচ্ছে যে অক্সিজেন লেভেলটা কতটুকু আছে, তারপর হার্ট রেট, সেটাও কিন্তু আমরা এটার মাধ্যমে ডিটেক্ট করতে পারি। দিস টু হ্যাজ লিমিটেশন অ্যাজ ডিফারেন্ট অবজার্ভস মে গিভ ডিফারেন্ট অ্যাসেসমেন্ট অফ সায়ানোসিস অ্যান্ড অ্যাম্বিয়েন্ট লাইটিং ক্যান বায়াস জাজমেন্ট। এটা আমরা একটু পরে দেখব যে কোন কন্ডিশনে সেটা আপনাকে হচ্ছে যে মানে ভুল রিডিং দেখাতে পারে।
সায়ানোসিস ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ অ্যাবনর্মালি হাই কনসেন্ট্রেশন অফ ডিঅক্সি হিমোগ্লোবিন, যেটা হচ্ছে যে আমরা জানি যে 1.5 গ্রাম যদি ডিঅক্সি হিমোগ্লোবিন থাকে 100 ml এর মধ্যে, সেটাই হচ্ছে যে আপনার সায়ানোসিস, সরি ডিঅক্সি হিমোগ্লোবিন যেটা। Cyanosis of the lips can normally be assumed to indicate reduced oxygen saturation in the arterial blood. However, in patients with a reduced cardiac output or in capillaries where stasis is present, cyanosis may be unrelated to arterial saturation. আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম যে পালস অক্সিমেট্রির যদি নিচে যেটা আছে স্পেকট্রোফটোমেট্রিক মেজারমেন্টস অফ অক্সিজেন স্যাচুরেশন, এটা বলার আগে আমি হচ্ছে যে যেটা প্রিন্সিপালটা একটু বলি, যে একটা সেন্সর থাকে দেখবেন যে পালস অক্সিমেট্রি মেশিনটার মধ্যে। এটা যদি আমাদের নীল বেড হয়, তার উপরে হচ্ছে যে আমরা যদি লাগাই, সেটা হচ্ছে যে ধরেন এটা হচ্ছে আমাদের পালস অক্সিমেট্রি, এখানে একটা সেন্সর থাকে না, এখানে হচ্ছে একটা রেড লাইট দেখবেন, এটা ক্রস করে, আর এখানে থাকে ইনফ্রারেড লাইট, এটা রেড ইনফ্রারেড। আচ্ছা, তো সেন্সর ইন দ্য ফর্ম অফ প্রোব ইজ জেনারেলি প্লেসড অন দ্য ফিঙ্গার টো, মানে এখানে হচ্ছে আপনি নেল বেডের উপরে রাখবেন। তারপর হচ্ছে যে যে প্রোবটা লাগাই, এই প্রোবটারে হচ্ছে যে একটা প্রোব হ্যাজ ডায়োডস, যেটাতে হচ্ছে যে দুইটা লাইট থাকে, একটা থাকে রেড লাইট আর একটা হচ্ছে ইনফ্রারেড লাইট। রেড লাইট হচ্ছে যে ইমিট করে হচ্ছে যে 660, মানে এর ওয়েভলেন্থ হচ্ছে 660, আর হচ্ছে ইনফ্রারেড লাইটের হচ্ছে যে হচ্ছে রেড, ইনফ্রারেড লাইটের ওয়েভলেন্থ হচ্ছে 940 ন্যানোমিটার। এই কিন্তু আপনাকে এই পয়েন্টটা মনে রাখতে হবে, কিন্তু এগুলো আপনার পরীক্ষায় আসে। আচ্ছা, যখন অক্সিজেনেটেড হিমোগ্লোবিন কি করে, যখন এই অক্সিজেনেটেড হিমোগ্লোবিন, এখানে যেই আমরা তো জানি যে আমরা অক্সিজেনটা কি করে 97% হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, আর 3% ডিজলভ থাকে। তো এই অক্সিজেনেটেড হিমোগ্লোবিন যেটা, এই রেড লাইটটা হচ্ছে অক্সিজেনেটেড হিমোগ্লোবিন পাস করবে, আর হচ্ছে অ্যাবজর্ব করবে হচ্ছে যে ইনফ্রারেড লাইটটাকে। আচ্ছা, হ্যাঁ, অক্সিজেনেটেড হিমোগ্লোবিনটা হচ্ছে যে এই রেড লাইটটা দিয়ে পাস করবে, একটু অফ করে, অক্সিজেনেটেড হিমোগ্লোবিনটার মধ্যে দিয়ে হচ্ছে রেড লাইটটা পাস করবে, এবং সে হচ্ছে অ্যাবজর্ব করবে হচ্ছে ইনফ্রারেড লাইট, অক্সিজেনেটেড হিমোগ্লোবিন। আর হচ্ছে যে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনটা কি করবে, ইনফ্রারেড লাইটের মধ্যে দিয়ে পাস করবে অক্সিজেনেটেড এ পাস করবে হচ্ছে রেড লাইট, আর অ্যাবজর্ব ইনফ্রারেড লাইট। আর ডিঅক্সি হিমোগ্লোবিন পাস করবে হচ্ছে ইনফ্রারেড লাইট, আর অ্যাবজর্ব করবে রেড লাইট। এরপর হচ্ছে এরা এই পাস করে অ্যাবজর্ব হওয়ার পরে দুইটা হচ্ছে একটা ক্যালিব্রেশন করে, সেটা হচ্ছে আমাদের মনিটরে ক্যালিব্রেশন করে, মনিটরে একটা রিডিং দেখাবে, সাপোজ 98%, তারপর হচ্ছে 96, যে যার যত পাই আর কি আমরা, এটাই। আচ্ছা, স্পেকট্রোফটোমেট্রিক মেজারমেন্টস অফ অক্সিজেন স্যাচুরেশনে, আচ্ছা এখানে হচ্ছে যে প্রিন্সিপাল দুইটা লয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে বিয়ার্স ল, আরেকটা হচ্ছে বোগার্স অর ল্যাম্বার্টস ল। দ্য অ্যাবজর্পশন অফ রেডিয়েশন বাই এ গিভেন থিকনেস of a solution of given concentration is same as that twice of the thickness of solution of half the concentration. আপনি এটা সহজ ভাষায় যদি আমি বলি, দ্য রেডিয়েশন বিটুইন দ্য লাইট অ্যাবজর্পশন অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন অফ মানে এটা হচ্ছে যে রিলেশনটা থাকবে, মানে এই সলিউশনটাতে যতটুকু লাইট যাবে আর তার হচ্ছে
রিলেশন বিটুইন লাইট অ্যাবজর্পশন অ্যান্ড দ্য সাবস্টেন্স প্রেজেন্স ইন দ্য সলিউট, এটাই হচ্ছে বিয়ার্স ল। আর ল্যাম্বার্টস ল হচ্ছে যে লাইট যতটুকু পাস করবে আর হচ্ছে যে থিকনেস অফ দ্য সলিউশন থিকনেসটা যতটুকু, এটা রিলেশনটাই হচ্ছে যে ল্যাম্বার্টস ল। আচ্ছা, আমরা হচ্ছে পালস অক্সিমেট্রি আমরা আসলে কোন কোন জায়গায় প্লেস করি, একটা হচ্ছে ফিঙ্গার, তারপরে টো, তারপর হচ্ছে এয়ার লোবিউল, চিকের মধ্যেও করতে পারি আর কি। তো আপনার হচ্ছে যে এখান থেকে আমরা যদি পরের পেজে চলে যাই একটা জিনিস, আচ্ছা এই একটা পিকচারে দেখেন এখানে একটা কথা বলছে আইসোবেস্টিক পয়েন্ট, এটা পরীক্ষায় আসেই, খুব ইম্পর্টেন্ট একটা। আমি যদি এই ছবিটাই এখানে আঁকি, এখানে দেখেন আমরা জানি যে 660 আর এটা হচ্ছে যে ধরেন 940, এটা হচ্ছে রেড লাইট, এটা হচ্ছে ইনফ্রারেড লাইট। তো আপনি যখন অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনটা হচ্ছে যে একসাথে যাবে, এখানে যেই পয়েন্টটাতে এখানে হচ্ছে যে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনটা হচ্ছে যে মিশবে, একটা হচ্ছে 590 আর একটা হচ্ছে 810, এই দুইটাতে হচ্ছে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন। দেখেন এখানে ওইখানে ওনারা মার্ক করে দিছে, একটা অক্সিজেনেটেড আর একটা ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন, এই একটা পয়েন্টে মিলছে, এই একটা পয়েন্ট মিলছে, এই দুইটাই কি বলা হয় আইসোবেস্টিক পয়েন্ট। এটা আপনার পরীক্ষা সিঙ্গেল বেস্টে আসে, মাস্ট অবশ্যই জানতে হবে এই দুইটা পয়েন্ট, একটা হচ্ছে 590 ন্যানোমিটার, একটা হচ্ছে 810 ন্যানোমিটার, আইসোবেস্টিক পয়েন্ট। আচ্ছা, পালস অক্সিমেট্রির কিছু আপনার লিমিটেশনস আছে, যে আপনি পালস অক্সিমেট্রির আপনি লিমিটেশন হচ্ছে যে আপনি কোন কোন ক্ষেত্রে আপনাকে এখানে ভুল রিডিং পেতে পারেন, বা হচ্ছে যে আপনার ধরেন অক্সিজেন স্যাচুরেশন ঠিকমতো শো না করতে পারে। আচ্ছা, আর্টিফ্যাক্টস, মানে হচ্ছে যে আপনার অ্যাম্বিয়েন্ট লাইটটা যদি অনেক বেশি হয়, যেটা আমি অ্যাম্বিয়েন্ট, আপনি ধরেন আপনার পেশেন্টের যেখানে পালস অক্সিমিটার লাগেন সেখানে হচ্ছে যে এক্সটার্নাল লাইটের সোর্সটা যদি অনেক বেশি হয়, যদি হচ্ছে যে এখানে আপনার কন্টিনিউয়াস হাত যদি নড়ে সেটা, তারপর ডাই, এটাতে আমরা যদি মেথ লিন ব্লু ডাই আরও যেসব ডাই আছে এগুলো যদি আমরা ইউজ হয়, মেল পজিশনড, লো কার্ডিয়াক আউটপুট যদি থাকে, তারপর হচ্ছে যে পেশেন্ট যদি সিভিয়ারলি অ্যানিমিক, তারপরে যদি আপনার হাইপোথার্মিয়া, কার্বক্সি হিমোগ্লোবিন, মিথ হিমোগ্লোবিন, আর হাতে যদি হচ্ছে আপনার নেইল পলিশ থাকে, এই কন্ডিশনগুলোতে হচ্ছে আপনার আর্টিফ্যাক্ট দেখাবে, মানে হচ্ছে আপনার অক্সিজেন স্যাচুরেশনটা ভালো নাও দেখাতে পারে আর কি, ভালো মানে হচ্ছে যে অ্যাকুরেট নাও আসতে পারে।
আচ্ছা, কারেকশন অফ কার্বক্সি হিমোগ্লোবিনেমিয়া এটা একটু দেখে নেবেন। দ্য ইফেক্টস অফ ট্রেস কার্বন মনোক্সাইড ইন দ্য ব্লাড মে বি ইম্পর্টেন্ট, স্পেশালি ইন সিগারেট স্মোকার। ইন হোম আপ টু 15% অফ হিমোগ্লোবিন ক্যান বি ইন দ্য ফর্ম অফ কার্বক্সি হিমোগ্লোবিন ডিউ টু ইনহেলড কার্বন মনোক্সাইড। মানে বলছে যে কার্বন মনোক্সাইড মানে ইনহেল্ড করার জন্য যারা স্মোকার তাদের ক্ষেত্রে হচ্ছে 15% হচ্ছে স্যাচুরেশনটা কম দেখাতে পারে। City dwellers may also have some amounts of carboxy hemoglobin in their blood from carbon monoxide in the air. The principal radiation from red and infrared light emitting diodes passes through a finger and the photocell should detect the transmitted radiation. এটা তো আসলে আপনাদের সাথে ওই প্রিন্সিপাল যেটা সেটা আসলে ডিসকাশন আমার মোটামুটি হয়ে গেছে। আরেকটা জিনিস একটু লিখে রাখেন, এটা তো হচ্ছে আর্টিফ্যাক্ট। নো চেঞ্জ মানে হচ্ছে যে আমরা অনেক সময় চিন্তা করি যে বিলিরুবিন লেভেল যদি বেড়ে যায় তারপরে হচ্ছে যে সেক্ষেত্রে মানে স্যাচুরেশন কি কম আসতে পারে কিনা। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন, তারপর হচ্ছে সালফ হিমোগ্লোবিন, ডার্ক স্কিন, এই চারটা ক্ষেত্রে হচ্ছে যে আপনার কোনো পালস অক্সিমেট্রির স্যাচুরেশনে কোনো চেঞ্জ আসবে না আর কি। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু মোটামুটি শেষ, অক্সিজেন মেজারমেন্ট। এরপর যদি আমরা চলে যাই কার্বন ডাইঅক্সাইড মেজারমেন্ট, আমরা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখানে হাইড্রোজেন আয়ন মেজারমেন্ট এবং কার্বন ডাইঅক্সাইড মেজারমেন্ট দুইটাই বলা আছে, আসলে দুইটা আমাদের না হলেও হবে। আমরা হচ্ছে যে মেনলি সো অক্সিজেন স্যাচুরেশন মেজার করার জন্য আমরা ইউজুয়ালি যেটা হচ্ছে পালস অক্সিমেট্রির ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা কিছু স্পেকট্রোফটোমেট্রিক্যাল আমরা ইউজ করতে পারি, তারপরে পালস অক্সিমেট্রি, তারপর হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে পারি। বাট অক্সিজেন টেনশন মেজার করার জন্য আমরা কি ইউজ করতে পারি, এটা একটু নামগুলো জেনে রাখেন। মেজারমেন্ট অফ অক্সিজেন টেনশন, ডিরেক্ট নামগুলা প্যারাম্যাগনেটিক, অক্সিজেন স্যাচুরেশন দেখার জন্য হচ্ছে যে বা মেজারমেন্ট অফ অক্সিজেন স্যাচুরেশনের জন্য আমরা তো স্পেকট্রোফটোমেট্রিক্যাল, তারপর হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, পালস অক্সিমিটার ইউজ করি। আর এগুলো অক্সিজেন টেনশনের জন্য এই পাঁচটা নাম মনে রাখবেন আর কি। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড মেজারমেন্টস। যদি আমরা চলে যাই সেক্ষেত্রে হচ্ছে মেনলি আমাদের লাগবে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড মেজারমেন্ট, যেটা হচ্ছে যে আমরা একটা কমন ডিভাইস ইউজ করি, যার নাম হচ্ছে ক্যাপনোগ্রাফ।
আচ্ছা, ক্যাপনোগ্রাফের কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মেজার করা হয়। এটা মেজার করে হচ্ছে ইউজুয়ালি ইনফ্রারেড রেডিয়েশনের মাধ্যমে। আচ্ছা, মেজারমেন্ট অফ কার্বন ডাইঅক্সাইড মলিকুলস যখন তখন কার্বন ডাইঅক্সাইড মলিকুলসে একটু একটা জিনিস জানার আছে, যে ধরেন যে কোনো গ্যাসিয়াস সাবস্টেন্স যখন হচ্ছে যে, যেমন অক্সিজেন হচ্ছে যে এখানে শুধু অক্সিজেন আছে, কিন্তু আপনি যখন কার্বন ডাই অক্সাইড মেজার করতে যাবেন তখন এখানে কিন্তু এটা নট অনলি কার্বন ডাইঅক্সাইড, যে কোনো গ্যাসের ক্ষেত্রে তখন যখন হচ্ছে যদি একের অধিক মলিকুল থাকে, এখানে যেমন কার্বন আছে এবং অক্সিজেন আছে, কার্বন প্লাস অক্সিজেন, একের অধিক মলিকুলস থাকে, তখন হচ্ছে যে সে অনলি আছে একটা প্রিন্সিপালই ফলো করে, সে হচ্ছে যে তখন দেখা যায় যে অনলি ইনফ্রারেড রেডিয়েশনটাকেই অ্যাবজর্ব করে আর কি। এটা হচ্ছে যে মেইন জিনিস আর কি। ইনফ্রারেড লাইট হচ্ছে যে ইনফ্রারেড লাইটের ওয়েভ লেন্থ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড দেখা যায় যে এই ইনফ্রারেড, তার মানে হচ্ছে যেসব গ্যাসের হচ্ছে যে একের অধিক মলিকুল আছে তারা হচ্ছে ইনফ্রারেড লাইট অ্যাবজর্ব করবে, কিন্তু আমরা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে রেড লাইট এবং ইনফ্রারেড লাইট দুইটা লাইটকে অবজার্ভ করছে। তো কার্বন ক্যাপনোগ্রাফি দেখা যায় কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করবে হচ্ছে যে এট এ ওয়েভ লেন্থ অফ 4.3 ন্যানোমিটার। কার্বন ডাইঅক্সাইড ইনফ্রারেডকে এত ন্যানোমিটার হচ্ছে ওয়েভ লেন্থে হচ্ছে অ্যাবজর্ব করবে। তারপর হচ্ছে তারপর এটা হচ্ছে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ লাইট অ্যামাউন্ট অফ ইনফ্রারেড রেডিয়েশন ইজ প্রপোর্শনেট টু দ্য নাম্বার অফ কার্বন ডাইঅক্সাইড মলিকুলস। ইনফ্রারেড এটা হচ্ছে মেকানিজম অফ ক্যাপনোগ্রাফ। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে যে এখানে আরেকটা পয়েন্ট আছে, আরও কিছু দ্য রিমেনিং ইনফ্রারেড রেডিয়েশন ফলস অন দ্য থার্মোপাইল ডিটেক্টর। আপনার হচ্ছে যে এখানে একটা ডিটেক্টর থাকে যেটাকে হচ্ছে যে থার্মোপাইল ডিটেক্টর থাকে, সেটাই হচ্ছে যে দেখবেন যে আপনার আমাদের হচ্ছে যে ক্যাপনোগ্রাফ এর বাইরে সবসময় দেখবেন যে হচ্ছে যে একটু হঠাৎ হয়ে থাকে, মানে একটু গরম থাকে। এটাই হচ্ছে যে দ্য রিমেনিং ইনফ্রারেড রেডিয়েশন ফলস অন দ্য থার্মোপাইল ডিটেক্টর হুইচ প্রডিউসেস হিট। সো আমরা হচ্ছে এই জন্য আমরা এটা একটু হিট পাই আর কি। এটা বাইরের থেকে ধরলে দেখা যায় যে টেম্পারেচার একটু বেশি পাই। এখান থেকে ক্যাপনোগ্রাফির তো মোটামুটি আমরা পড়ে ফেললাম। আমরা যদি ফার্দার কিছু লাগে সেটা হচ্ছে আমরা আমাদের ফান্ডামেন্টালস থেকে দেখা নিব না। আচ্ছা, স্ক্যাভেঞ্জিং সিস্টেমটা আমরা হচ্ছে ফান্ডামেন্টালস থেকে দেখব কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, স্ক্যাভেঞ্জিং, ব্রিদিং অ্যান্ড স্ক্যাভেঞ্জিং সিস্টেমে যদি যাই, এটা হচ্ছে আমাদের 22তম চ্যাপ্টার। বিশ নম্বর এবং 21 নম্বর চ্যাপ্টারটা আমাদের লাগবে না, এবং ব্রিদিং অ্যান্ড স্ক্যাভেঞ্জিং সিস্টেমটা আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারটাও হচ্ছে যে আমরা পিড ইন্ডেক্সটা হচ্ছে যে আমরা ফান্ডামেন্টালস থেকে দেখব না। এখানে একটা জিনিস একটু পড়ে যাই আমরা, পরে যদি ভুলে যাই, কম্পোজিশনস অফ সোডা লাইম, এটা হচ্ছে পরীক্ষায় আসে।
ময়েশ্চারটা ইউজ করা হয় হচ্ছে টু ইনক্রিজ দ্য এফিকেসি। তো এখানে আসতে পারে যে আপনার হচ্ছে কম্পোজিশন অফ সোডা লাইমের মধ্যে কোনটা বেশি, এটা মনে একবার এসেছিল পরীক্ষায় আর কি। আচ্ছা, এরপর যদি আমরা আইসোটোপস অ্যান্ড রেডিয়েশনে চলে যাই, আমাদের ফায়ার এক্সপ্লোশনটা আমাদের লাগবে না। An atom, atomic structure and isotopes. An atom consists of a central nucleus containing proton that are positively charged. মানে হচ্ছে একটা অ্যাটমে কনসিস্টে সেন্ট্রাল নিউক্লিয়াস থাকে যেটা কন্টেনিং প্রোটন দ্যাট আর পজিটিভলি চার্জ অ্যান্ড নিউট্রনস উইথ নো চার্জ, অ্যান্ড দিস নিউক্লিয়াস ইজ সারাউন্ডেড বাই orbiting electron which has a negative charge. The type of atom elements is determined by the number of proton, the atomic number. For example, hydrogen ion has 1 proton, carbon has 6 and uranium 92. The neutron contributes to the stability of the nucleus, and for a particular elements with a given number of protons different from which different number of neutron may exist. These different forms of the same elements are called isotope. এখানে হচ্ছে যে এই আইসোটোপের ডেফিনেশনটা একটু আমাদের লাগবে আর কি। An isotope of an element can be described by the total number of neutron and proton which the nucleus contains, the mass number. আচ্ছা, তারপর এখান থেকে হচ্ছে জানুয়ারি 2019-এ কিন্তু কোশ্চেন এসেছিল এই প্রথম প্যারাটা থেকেই। তো আপনারা একটু দেখে নেবেন। মোডস অফ ডিকেটা খুবই ইম্পর্টেন্ট, যে ধরেন আপনার একটা ওয়ান আইসোটোপ টু অ্যানাদার আইসোটোপ হতে হলে কি কি চেঞ্জ হয়। অ্যান ইলেকট্রন নোন অ্যাজ এ বিটা পার্টিকল মে বি এমিটেড although an electron is negatively charged, a positively charged beta particle known as a positron may be emitted by some nucleus. The nucleus may capture one of the electrons surrounding it. An alpha particle may be emitted. An alpha particle is combination of 2 proton and 2 neutron. Example হচ্ছে helium 4 nucleus. The nucleus may undergo spontaneous fission. এই পরীক্ষা হচ্ছে মোডস অফ ডিকে বা মোডস অফ ডিস্ট্রাকশন, তারপর হচ্ছে দ্য প্রসেস অফ ওয়ান এলিমেন্টস টু অ্যানাদার এলিমেন্টস, বা প্রসেস অফ রেডিও অ্যাক্টিভ ডিকের প্রসেস দিয়ে এই চারটা থেকে আপনার পরীক্ষায় চলে আসতে পারে আর কি। After a nucleus has decayed by one of these process, it is usual for the nucleus of new element formed to emit one or more gamma rays. A gamma ray is not a particle but an electromagnetic wave. However, because it has a high frequency and short wavelength, it behaves in many respects like a particle. আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটির হচ্ছে দেখেন এখানে এসআই ইউনিট বলে দিচ্ছে বেকেরেল, এটা আমাদের জানতে হবে। এ গিভেন কোয়ান্টিটি অফ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স হ্যাজ অ্যান অ্যাক্টিভিটি অফ 1 becquerel if one disintegration of a nucleus takes place on average every second. Formally, radioactivity has defined in terms of the Curie, where a Curie is the quantity of any radioactive substance undergoing 3.7 into 10 to the power 10 disintegrations per second. So, duration of radioactivity and half-life. এখানে কিছু রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের হচ্ছে হাফ লাইফ অ্যান্ড ডিউরেশনটা বলা আছে, যেটা আমাদের আসলে একটু জানতে হবে। Radioactive decay is a random process, but the rate of decay at any moment will depends on the amount of radioactive isotope present. Consequently, the process is exponential. The rate of decay is measured by the half-life, the time required for half the radioactive atom presence to disintegrate. As an example, chromium-51 used in red cell volume measurement has a half-life of 27.8 days. আচ্ছা, আপনারা একটু chromium-51 হচ্ছে 27.8
এটা ক্রোমিয়াম 51 হচ্ছে 27.8 days, টেক 6 এর হচ্ছে 6 hours। characteristics of emitted particle and radiation. All the energy of alpha and beta particles is absorbed by the surrounding tissue, causing damage, but in the case of gamma ray, a proportion of radiation escape from the body and may be measured by a suitable detector. ডিটেকশন অফ রেডিয়েশন, এটা আপনারা একটু দেখে দিবেন। আচ্ছা, আমাদের আসলে এই চ্যাপ্টারের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস হচ্ছে যে আমরা তো একটু আগে পড়ে ফেললাম যে আচ্ছা আপনার অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড আইসোটোপস, তারপর হচ্ছে মোডস অফ ডিকে, দেন হচ্ছে থেরাপিটিক মানে ইউজেস অফ রেডিও আইসোটোপস। এই যে দেখেন একটা হচ্ছে রেডিও নিউক্লিয়াস, এটা হচ্ছে যে থেরাপিটিক ইউজ। এরপরে হচ্ছে যে আমাদের পরের পেজেই আছে আবার ডায়াগনস্টিক ইউজেস। In the treatment of tumors, the radiation may be given by means of an external or internal source. At one time, cobalt 60, which has a half-life of 5.3 years. দেখেন একটু আগে তাহলে আমরা এখানে এটাও লিখতে পারি cobalt 60, which used an external source, but gamma ray are now generated externally by means of a linear accelerator. In some case, an internal source of radiation is placed in the patient. Thus, a sealed yttrium-90 implants is used in the treatment of pituitary tumor which have caused acromegaly, and a sealed cesium-137 যেটা হচ্ছে আমাদের ইউটেরাসের capsule is implanted in the uterus in the treatment of some uterine tumor. Cesium-137 is also sometimes used with an after-loading technique. In this cannula are first placed in a tumor, and once in position cesium-137 needles are, এটা এত জানার দরকার নেই, আপনি জাস্ট পয়েন্টগুলো মনে রাখেন। তারপরে হচ্ছে যে এখানে দেখেন oral iodine 131 in the treatment of thyrotoxicosis or intravenous phosphorus 32 for polycythemia rubra, এগুলো হচ্ছে যে অনলি আপনার থেরাপিউটিক ইউজ। আচ্ছা, এখন যদি আমরা ডায়াগনস্টিক ইউজে চলে যাই, ডায়াগনস্টিক ইউজ অফ রেডিও নিউক্লিওটাইডস এস এ ইমেজিং টেকনিক। আচ্ছা, এখানে দেখেন technetium-99m is the radioactive isotope commonly used in imaging technique because it has the advantage of being easily attached to various chemical compounds which can be injected into the patient. It also has a short half-life of 6 hours, যেটা আমি কিন্তু এখানে দেখেন এই বোর্ডে লিখেছিলাম, thus reducing the radiation dose of the patient, and it produces gamma ray of an energy suitable for forming a good image. Thus technetium-99m labeled part technetate may be used for blood flow imaging, and tetraphosphine for assessment used in a lung scan to assess pulmonary circulation. Part technetate is also used for thyroid scan and hexametazine for brain imaging. Other technetium labeled compounds are used for liver, bone and renal investigations. এগুলো কিন্তু হচ্ছে আপনার ডায়াগনস্টিক পারপাসে আমরা ইউজ করি, এটা কিন্তু আপনার মাস্ট জানতেই হবে, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে এখান থেকে আসবে। An alternative form of lung scan uses either of the radioactive gases xenon-133 or krypton-81m. If a small quantity of one of these gas is inhaled, an image of its distribution allows the assessment of regional ventilation. A different type of imaging technique has been used in experimental animals to investigate the uptake of anesthetic agents. The anesthetic agents is labeled with a radioisotope such as carbon-14,
and after an animal has inspired the anesthetic gases, it is sacrificed and sectioned. The sections are placed in contact with the photographic film, and after development the film is found to be darkened in the areas due to exposure of carbon 14. আচ্ছা, এগুলো গেলে হচ্ছে যে ইমেজিং টেকনিক। দেখেন আপনার ব্রড হেডিংয়ে ওনারা বলে দিছিলেন যে এটা হচ্ছে ইমেজিং টেকনিক। নন ইমেজিং টেকনিকে আমরা আসলে এখানে দেখেন যদি যাই, এখানে নন ইমেজিং টেকনিক ইউজুয়ালি রেডিও অ্যাক্টিভিটি ইনক্লুডস দ্য ইউজ অফ ক্রোমিয়াম 51 লেভেলড, যেটা আমরা রেড সেল ভলিউম দেখার জন্য, অর অ্যালবুমিন ফর দ্য মেজারমেন্ট অফ রেড সেল ভলিউম অর প্লাজমা ভলিউম। আচ্ছা, এরপরে স্টেবল আইসোটোপস। এখানে হচ্ছে যে আমরা একটু এক্স রে নিয়ে একটু পড়ে নেবেন। এক্স রে হচ্ছে যে বিমটা কিভাবে কাজ করে, তারপর হচ্ছে রেডিয়েশন সেফটি। As alpha and beta particles, gamma radiation, X-ray may all causes tissue damage and chromosomal changes. It is important that exposure to them is kept. To minimum. An individual may expose to radiation from two sources: radioactive elements within the body and radioactive elements and other sources of radiation outside the body. The ingestion of radioactive materials may be avoided by safe handling procedures designed to ensure that such materials are not allowed to contaminate surfaces which they are being used. Typical precaution would include the wearing of gloves by people handling the materials. মানে এটা হচ্ছে আপনি কিভাবে রেডিয়েশন সেফটিটা আপনি এনশিওর করবেন আর কি। Exposure to external radiation may be reduced by enclosing radioactive source in containers made of material that absorbs radiation. Alpha particles travel only a few centimeters, মানে আলফা পার্টিকেলগুলো অল্প মানে ফিউ সেন্টিমিটার্সের মধ্যে থাকে ইন এয়ার বিফোর দেয়ার energy is expended, and therefore the principal problem is one of contaminant to ensure that no alpha emitting material is inadvertently inhaled or ingested. Beta particles can travel a few meters in air before they are absorbed. Hence, shielding a source with radiation absorbing material is necessary. মানে আপনি সেক্ষেত্রে হচ্ছে যে আলফা পার্টিকেলটা হচ্ছে যে যদি কয়েক আলফা পার্টিকেল ফিউ সেন্টিমিটার মধ্যে থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে সামনে যদি একটা কাগজ ধরে রাখেন তাহলে আপনি হচ্ছে যে এক্সপোজ হবেন না। কিন্তু বিটা পার্টিকেলের ক্ষেত্রে হচ্ছে যে আপনি একটা শিল্ড পরতে হবে, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যালুমিনিয়াম শিল্ড দিতে পারেন। Because beta particles produces X-ray if decelerated rapidly, it is best to provide shielding with a material of comparatively low density such as perspex to avoid unnecessary conversion of beta particle energy into X-rays. আপনি মনে রাখেন জাস্ট অ্যালুমিনিয়াম শিল্ড। Gamma rays can travel large distance and shielding gamma ray source is best achieved with dense material such as lead. মানে হচ্ছে যে আপনি গামা রে প্রোটেক্ট করার জন্য আপনাকে হচ্ছে যে লেডের শিল্ড পরতে হবে, সেটাই বলছে এখানে। আপনি এর বেশি এখান থেকে আসার দরকার নেই, আপনি চাইলে পরে নিতে পারেন। আচ্ছা, নন আয়োনাইজিং রেডিয়েশন, এখানে প্রথম লাইনটি লাগবে। এক্স রে অ্যান্ড গামা রেজ আর known as ionizing radiation because their energies মানে এই দুইটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। আর হচ্ছে পরের পেজে এখানে দেখেন non-ionizing radiation comprises radio waves, microwaves, infrared radiation, visible lights and ultraviolet radiation. এখানে এই পাঁচটা নাম একটু দেখে নেবেন। আচ্ছা, প্রিন্সিপালস অফ লেজারটা আমরা ফান্ডামেন্টালস অফ অ্যানেস্থেসিয়াতে দেখে নিব। এরপর আমরা আমাদের 25তম চ্যাপ্টারটা আসলে আমাদের মোটামুটি শেষ, 24তম চ্যাপ্টার প্রেজেন্টিং, এটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স বলা। আমাদের অ্যাপেন্ডিক্স থেকে হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার আমি যেরকম আগেই বলে নিলাম যে এখান থেকে কোশ্চেন মাস্ট আসবেই, এরকম একটা চ্যাপ্টার হচ্ছে যে আপনার এই অ্যাপেন্ডিক্স। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বেসিক ইউনিট আর একটা হচ্ছে ডিরাইভস ইউনিট চ্যাপ্টার।
এটা যদিও আমাদের বইয়ের হচ্ছে যে লাস্টে, বাট হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট ক্যারি করে। এখানে দেখেন বেসিক ইউনিট 7টা, এটাকে আসলে কখনোই কোনোভাবেই বলা যাবে না। সেটা হচ্ছে যে আর বাকিগুলো হচ্ছে ডেরাইভড ইউনিট। পরীক্ষায় কোশ্চেন আসবেই এখান থেকে, মাস্ট আপনার 15টা এসএকিউ এবং এমসিকিউর মধ্যে এখান থেকে এটা একটু সহজভাবে টেকনিক্যালি যদি আপনি মনে রাখতে চান। আচ্ছা, ফার্স্ট একটা হচ্ছে যে মাস কেজি, ইলেকট্রিসিটি মানে কারেন্ট, অ্যাম্পিয়ার, টাইম সেকেন্ড, কেলভিন, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা হচ্ছে মোল, লেন্থ মিটার, লুমিনাস ইন্টেন্সিটি, ক্যান্ডেলা। আচ্ছা, বেসিক ইউনিট মানে হচ্ছে যে এই এসআই ইউনিটগুলো, দিস আর দ্য 7 বেস ইউনিটস ইন দ্য সিস্টেম system of international system which all other units are derived. The base units are as follow, which is the symbol for the unit given in the brackets. এই 7টা নাম একদম মুখস্থ করে ফেলবেন, এখান থেকে কোশ্চেন আসবেই। এটা না আসুক, আপনার পরীক্ষা হয়তো বা দিবে যে হুইচ ইজ ফলোইং ইজ নট বেসিক ইউনিট বা ফলোইং ইজ এ বেসিক ইউনিট। তারপর হচ্ছে যে আপনার ডিরাইভড ইউনিটগুলো আমাদের জানতে হবে। ডিরাইভড ইউনিটে দেখেন আপনার ফার্স্টে দেখেন টেম্পারেচার নিয়ে বলছে। টেম্পারেচারে দেখেন আমরা জানি যে এসআই ইউনিট হচ্ছে যে কেলভিন, কিন্তু এখানে ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট এগুলো কিন্তু ডিরাইভড ইউনিট। তারপরে হচ্ছে পরের পেজে যদি আমরা যাই, ফোর্স হচ্ছে নিউটন, তারপর হচ্ছে প্রেশার পেস্কেল আছে, বার আছে, তারপর এনার্জি হচ্ছে ইলেকট্রন ভোল্ট আছে, তারপর হচ্ছে যে এনার্জি জুল আছে, পাওয়ার হচ্ছে ওয়াট, ফ্রিকোয়েন্সি হার্টস, তারপর ভলিউম লিটার। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইউনিট যেটা, এটাও একটু আপনারা একটু পড়ে নেবেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে এরপর আমি একটু ফান্ডামেন্টালসটা দেখাবো। ফান্ডামেন্টালস, আচ্ছা আমি হচ্ছে আমাদের আগের লেকচারগুলোতে আসলে কয়েকটা জিনিস বলেছিলাম যে আমি আপনাদের সাথে ফান্ডামেন্টালস অফ অ্যানেস্থেসিয়া বই থেকে কিছু পয়েন্ট হচ্ছে দাগিয়ে দিব। সেটা হচ্ছে যে এই যেমন ফান্ডামেন্টালস অ্যাপ্লাইড ফিজিক্স চ্যাপ্টারে, যেখানে হচ্ছে যে 783 নম্বর পয়েন্টে, এখানে আসলে বলার মতো এরকম কিছু নেই। আপনারা হচ্ছে যে এই বক্সগুলো একটু পড়ে নেবেন, যেমন হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস অ্যান্ড সাপ্লিমেন্টারি ইউনিটস ইন দ্য এসআই সিস্টেম, মানে এই দেখেন এখানে কিন্তু 7টা। তারপরে যেমন হচ্ছে এই 44.1, 44.2 এগুলো একটু সব পড়ে নেবেন। তারপর হচ্ছে 44.3 এই যে ফোর্স ডিরাইভড ইউনিট, এটা হচ্ছে যে ইউনিটটার হচ্ছে যে আপনি সিম্বলটা দেখবেন এবং হচ্ছে এখানে হচ্ছে যে কি নামে আছে সেটা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে যে 44.4 আমরা যে যেমন বিভিন্ন ক্ষেত্রে বলি যে মেগাবাইট, কিলোবাইট, তারপরে ডেসি, তারপর হচ্ছে সেন্টি, মিলি, টেরাবাইট। আপনি দেখেন এগুলো হচ্ছে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত দিয়ে সেটা একটু দেখে নেবেন আর কি এখান থেকে। এটা পরপর হচ্ছে যে এই যে কনভার্সন বিটুইন প্রেশার ইউনিটস, যেটা হচ্ছে আসলে আমি একবার চিন্তা করতেছিলাম আমাদের ফার্স্ট লেকচারে, ফার্স্ট চ্যাপ্টারে আমি এটা বলবো, কিন্তু পরে মনে পড়লো যে এটা তো ফান্ডামেন্টালস আছে, সো এই জন্য আর আমি বললাম না। 1 kPa সমান কত, এই যে এটা রিলেশন, এটা কিন্তু পরীক্ষায় খুব কমনলি দিয়ে থাকেন আর কি স্যাররা। তারপরে যদি আমরা চলে যাই আরেকটা বক্সে চলে যাচ্ছি, এই যে কমনলি ইউজ টেম্পারেচার স্কেল। ধরেন আপনার কমনলি ইউজ টেম্পারেচার স্কেল শোয়িং ফ্রিজিং অ্যান্ড বয়েলিং পয়েন্টস অ্যাট ওয়াটার
তো কেলভিন, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টের রিলেশনটা, এটা মাস্ট অবশ্যই পড়ে নেবেন আপনারা। ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার কিন্তু আমরা কথা বলেছি। ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ভলিউম, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। দেখেন দেয়ার ইজ এ সিঙ্গেল পয়েন্ট অ্যাট হুইচ দ্য থ্রি phases of water coexist at a pressure of 0.006 atmosphere and 0.01 degree Celsius. This is the triple point of water. ইলেকট্রিক সেফটি চ্যাপ্টার থেকে আমাদের একটু আচ্ছা, ইলেকট্রিক সেফটি দেখেন এখানে ইলেকট্রিক শক, ইলেকট্রিক সেফটি, ইলেকট্রিক শক, ম্যাক্রোশক, মাইক্রোশক। আচ্ছা, মাইক্রোশকটা একটু যদি বলি, মাইক্রোশক হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে যে আপনার বডিতে আইভি ক্যানুলা দেওয়া আছে, তারপর সিভিলাইন দেওয়া আছে, পালমোনারি ক্যাথেটার দেওয়া আছে, এটা দিয়ে যখন আপনার বডির ইন্টারনালি হচ্ছে যখন আপনার কারেন্ট পাস হবে সেটাই হচ্ছে মাইক্রোশক। আর ম্যাক্রোশক হচ্ছে যে ধরেন আপনার হাত বা পা দিয়ে বডি এক্সটার্নালি, বডির বাহির থেকে ভিতরে যখন কারেন্ট পাস হবে সেটাই হচ্ছে যে আপনার ম্যাক্রোশক। আচ্ছা, এখানে দেখেন একটা পয়েন্ট আছে, ইফেক্টস অফ ইলেকট্রিক শক। এই জিনিস এখানে কয়টা আছে, 3, 6টা, 7টা, 6টা স্যার। whether the current is AC or DC, the magnitude of the current, the tissue current passes through, current density, duration of current passes, pre-existing diseases। এগুলোর কিছু ইলাবোরেশন এখানে দিছে, আপনারা চাইলে একটু দেখে নেবেন আর কি। কিন্তু আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই জিনিসটা, এটা আপনি ইনফিনিটি স্টার দিবেন যে হচ্ছে যে কারেন্ট যখন 0 to 5 মাইক্রো অ্যাম্পিয়ারে আপনার পাস করবে তখন হচ্ছে টিংলিং সেন্সেশন হবে, 5 to 10 মাইক্রো অ্যাম্পিয়ার হলে পেইন হবে, 10 to 50 হলে সিভিয়ার পেইন, মাসল স্পাজম করবে, 50 to 100 হলে রেসপিরেটরি মাসল স্পাজম হবে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হবে, মায়োকার্ডিয়াল ফেলিওর হবে। আচ্ছা, প্রিভেনশন অফ ইলেকট্রিক শক, মানে আমরা ম্যাক্রো শকটা আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি। দেখেন হচ্ছে যে এই যে দেখেন 3টা ক্লাস আছে, ক্লাস 1, 2, 3। আপনার পরীক্ষায় এটা খুব কমনলি আসে, প্রিভেনশন অফ ম্যাক্রো শক, যে ক্লাস 1-এ আর্থিং থাকবে, ক্লাস 2-তে হচ্ছে ডাবল ইনসুলেটেড নট আর্থিং, আর ক্লাস 3-তে থাকবে লো ভোল্টেজ লেস দেন 24 ভোল্ট ব্যাটারি পাওয়ার্ড। এটা একটু আপনারা দেখে নেবেন। আমরা হচ্ছে একটু লেজারের প্রিন্সিপালটা একবার দিয়েছিল পরীক্ষায়, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন এখানে লেজার্স আছে। লেজার ইজ অ্যান অ্যাক্রোনিম ডিরাইভড ফ্রম লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন of radiation, and it is applied to devices which emit a special form of light radiation. লেজার লাইট হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। এই 4টা পয়েন্ট আপনারা একদম মুখস্থ করে ফেলবেন, এটা পরীক্ষা আসেই। ইট ইজ মনোক্রোমাটিক, অল রেডিয়েশন ওয়েভস আর ইন ফেজ, দ্য লাইট ওয়েভ এমিটেড ডো নট ডাইভার্স বাট remain in a narrow beam. High light energy intensities can be produced with a relatively low power source. তারপর এখানে একটা বক্স আছে দেখেন, এটা হচ্ছে যে 44.86, যেটাতে এখানে লেজার ম্যাটেরিয়াল
সিনথেটিক রুবি আমরা কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, যেমন হচ্ছে আর্লি ইউজ ইন আই সার্জারি। তারপর আর্গন কোন ক্ষেত্রে আমরা ইউজ করি, রিপ্লেসমেন্ট অফ রুবিস লেজার ইন আই সার্জারি, রেটিনাল কোয়াগুলেশন অ্যান্ড রিপেয়ারিং, রেটিনাল ডিটাচমেন্ট, রিমুভাল অফ বার্ট মার্কস, এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে আর্গন লেজারটা ইউজ করি। এটা দরকার নেই, আপনারা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশান এবং হচ্ছে যে এই লেজার মিটার। কার্বন ডাইঅক্সাইড আমরা ইউজ করি হচ্ছে যে দ্য মোস্ট কমনলি ইউজ লেজার ইন সার্জারি, সুপারফিশিয়াল সার্জারি, রিমুভিং থিন লেয়ার্স অফ টিস্যু অ্যাজ এ অ্যাট স্কিন, অ্যান্ডিয়াগ, নিউডাইমিয়াম, ইয়েট্রিয়াম, অ্যালমোনিয়াম, গার্নেট, যেটা কোয়াগুলেশন অ্যান্ড কাটিংয়ের জন্য। আপনারা হচ্ছে এই দুইটা প্যারা অবশ্যই পড়ে ফেলবেন। আচ্ছা, পরের পেজে দেখেন আরেকটা বক্স আছে, এই বক্সটাও একটু দেখে নেবেন। সাম অফ দ্য স্টেবল অ্যান্ড আনস্টেবল আইসোটোপস অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন। দেখেন 3টা স্টেবল আছে, 3টা আনস্টেবল আছে, টাইট্রিয়াম, তারপর হচ্ছে যে আপনার হাইড্রোজেন, ডেট্রিয়াম আর হচ্ছে কার্বন। এই 3টা হচ্ছে স্টেবল, আর টাইট্রিয়াম দেন হচ্ছে কার্বন এই বিভিন্ন আইসোটোপসগুলো বিভিন্ন রিজিয়নের। এটা একটু আপনারা স্টেবল আনস্টেবল কোন কোন রিজনে এটা একটু দেখে নেবেন। আমরা মোটামুটি আমাদের লেকচার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তারপর আর একটু আচ্ছা, অ্যানেস্থেটিক ইকুইপমেন্টস হচ্ছে যে আমরা এটা বললাম যে আমাদের ফান্ডামেন্টালস থেকে আমরা পড়ব। গ্যাসেস অ্যান্ড ভেপার সাপ্লাইড ইন সিলিন্ডার্স, এটা একটু দেখে নেবেন। আপনার ধরেন অক্সিজেনটা হচ্ছে যে এটা গ্যাস, নাইট্রাস অক্সাইড ভেপার, তারপর অ্যান্টোনক্স গ্যাস অ্যান্ড ভেপার থাকবে, এয়ার হচ্ছে যে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড ভেপার হিসেবে সিলিন্ডারে থাকে, তারপরে হচ্ছে হিলিয়াম গ্যাস হিসেবে থাকে, তারপর হচ্ছে এদের হচ্ছে সিলিন্ডারে কোনটা কত প্রেশার দিচ্ছে মাস্ট জানতেই হবে এটা আপনাদের। তারপর বয়লিং পয়েন্ট, তারপর ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা অবশ্যই আপনারা জানবেন। এই যে গ্যাস সেপারেশন অ্যাট মাইনাস 6 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা আমাদের পারবুকে বলা আছে -5.5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ক্রিটিক্যাল টেম্পারেচার পরের পেজে আমাদের আরেকটা বক্স আছে, এটা একটু দেখে নেবেন কালার কোডিংগুলো। যেমন অক্সিজেন হচ্ছে যে অক্সিজেন, নাইট্রাস, অ্যান্টোনক্স, এয়ার, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম কোনটা কোন কালারের, এটা অবশ্যই ধরেন এটা আমাদের ওয়ার্ড ম্যানেজমেন্ট বা যে কোনো জায়গায় আমাদের জন্য জানার জন্য, এবং এটা পরীক্ষা আসতেও পারে যে আপনার ধরেন কার্বন ডাইঅক্সাইড কী কালার, গ্রে কালার। এটা দেখেন একটা আসছে যে সিলিন্ডার এবং শোল্ডার, দুই কোন জায়গায় কী কালার। তারপরে হিলিয়াম পুরাটাই ব্রাউন, তারপর কার্বন ডাইঅক্সাইড পুরাটাই হচ্ছে গ্রে কালার। এয়ার হচ্ছে যেমন তার বডি হচ্ছে ব্ল্যাক, বাট শোল্ডারের দিকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার থাকে। অ্যান্টোনক্স বডি থাকে ব্লু, বাট তার হচ্ছে শোল্ডারে থাকে হোয়াইট অ্যান্ড ব্লু কালার। নাইট্রাস হচ্ছে সোললি ব্লু কালার থাকে। অক্সিজেন হচ্ছে বডি কালো থাকে আর শোল্ডারে থাকে সাদা কালার। আচ্ছা, এই পিন ইন্ডেক্স সিস্টেমটা দেখেন এখানে, এটা হচ্ছে যে খুব কমনলি আসে পরীক্ষায়। আমি একটু লিখে দিচ্ছি।
আপনি যদি এয়ার, অক্সিজেন এবং নাইট্রাস এই তিনটার হচ্ছে যে পিন ইন্ডেক্সটা জানেন, তার দেখেন সহজ 1 5 2 5 3 5। আর হচ্ছে যে আপনার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 1 6, অ্যান্টোনক্স হচ্ছে অনলি 7। এটা হচ্ছে মডার্ন অ্যানেস্থেশিয়া মেশিনের হচ্ছে যে এটা একটা হচ্ছে সেফটি ফিচার, যে এখানে পিন ইন্ডেক্স থাকবে। এখানে হচ্ছে যে পিন ইন্ডেক্সটা আপনি দেখেন, এখানে ধরেন এই যে যেই ধরেন 2 5 2 5, এই দুইটাই হচ্ছে যে আপনার অক্সিজেনের যেই সিলিন্ডারের যে লাইনটা থাকবে, জাস্ট এই 2 5 দিলে এমনি অটোমেটিক আপনার সিলিন্ডারটা ঢুকে যাবে সেখানে। ধরেন আপনি যদি কার্বন ডাইঅক্সাইড নেন, যেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড আমরা জানি হচ্ছে যে 1 6 1 6, কিন্তু আপনি যদি 2 5-এর জায়গায় নেন কখনই এটা লাগবে না। এটা আপনাকে কিন্তু একটা বিশাল সাপোর্ট দিবে আর কি। ব্রিদিং সিস্টেমে যদি আমরা চলে যাই, এখানে হচ্ছে যে এটা হচ্ছে ম্যাপেলসন ক্লাসিফিকেশন, যেটা সেটা আমরা দেখেন এখানে বলে দেওয়া আছে যে ম্যাপেলসন ক্লাসিফিকেশন ফর ব্রিদিং সিস্টেম কি কি থাকে। তারপর হচ্ছে যে সার্কেল সিস্টেম, আপনি এখানে দেখবেন ম্যাগিল, তারপর হচ্ছে ল্যাক সিস্টেম। ম্যাগিলেরই হচ্ছে যে আপনার মডিফাইড ভার্সন হচ্ছে ল্যাক, মানে এটাই হচ্ছে দুইটাই হচ্ছে ম্যাপেলসন এ। বেন সার্কিট হচ্ছে যে ডি। তারপরে এখানে দেখেন এখানে ছবিগুলো দেওয়া আছে। এতে যেমন হচ্ছে যে আপনার পরীক্ষা কোশ্চেন থাকতে পারে যে আপনার কোন ব্রিদিং সিস্টেমে হচ্ছে যে ফ্রেশ গ্যাস ফ্লোটা হচ্ছে আপনার হচ্ছে যে পেশেন্ট এন্ডে থাকে না, সেক্ষেত্রে হচ্ছে আপনি বলতে পারেন যে ম্যাপেলসন এ, বা হচ্ছে ম্যাগিল সিস্টেম বা ল্যাক সিস্টেমে। তারপর ডি হচ্ছে আমরা কমনলি ইউজ করি ওয়ার্ডে, সেটা হচ্ছে যে ডি। আচ্ছা, ম্যাগিল সিস্টেমে হচ্ছে যে যেটা আমাদের জানতে হবে যে স্পন্টিনিয়াস ভেন্টিলেশনের ক্ষেত্রে আমরা এটা খুব ইউজুয়ালি মানে খুব সহজেই ইউজ করি, এর সুবিধাটা বেশি। আর বেন সার্কিটটা ইউজ করি আমরা কন্ট্রোলড ভেন্টিলেশনের জন্য। তারপর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে আইআরএসটিপিস অর জ্যাকসন রিস অর মডিফিকেশন অফ আইআরএসটিপিস, এগুলো আমরা ইউজ করি আর কি। এগুলো সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নেবেন। মোটামুটি আমাদের ফান্ডামেন্টালস থেকে এই ছিল আমাদের পড়া। তো আশা করি ইনশাল্লাহ আমাদের হচ্ছে যে 3টা লেকচারে আপনি যদি পার বুক মানে আমাদের ফিজিক্স বই এবং হচ্ছে যে ফান্ডামেন্টালস এতটুকু পড়েন, আপনি আউট অফ 15 কোশ্চেনের মধ্যে ইনশাল্লাহ 13 থেকে 14টা কোশ্চেন কিন্তু পেয়ে যাবেন। 13 থেকে 14টা। তো আপনি 13 থেকে 14 পাওয়া মানে হচ্ছে আপনি কিন্তু অ্যারাউন্ড 25+ পেয়ে যাবেন। আর ফার্মাকোলজিতে হচ্ছে আসলে ফার্মাকোলজি খুবই সহজ। আপনি যদি 60তে যদি অ্যাটলিস্ট আমাদের আসলে অ্যানেস্থেশিয়া 3টা পেপারের মধ্যে কারো যদি পেপার 1 2 খারাপ হয়, কিন্তু পেপার 3 ইউজুয়ালি সবাই পাস করে যায়। দেখেন আপনি যদি জাস্ট এটা কিন্তু এত বোঝাচ্ছে, আপনি যদি মুখস্থ করে ফেলেন 25+ পেয়ে যাচ্ছেন আউট অফ 30তে। আর ফার্মাকোলজি আপনি 60তে 45+ পাবেনই। তো আপনি কিন্তু এখানেই কিন্তু 70+ পেয়ে যাচ্ছেন। তো আপনার কিন্তু পেপার 3 এমনি ইনশাল্লাহ এমনিতেই পাস করে যাবেন। শুধু একটু হচ্ছে যে এখানে আসলে বোঝাচ্ছি, আপনি যদি একটু টেকনিক্যালি পড়াশোনা করেন, আপনি ওই যে আমি কিছু চ্যাপ্টার বাদ দিয়েছি, আপনি চাইলে এই চ্যাপ্টারগুলো যদি স্কিপ করে যান, দেখাবেন যে আপনি ইনশাল্লাহ তাও স্কিপ করে গেলেও আপনি অ্যাটলিস্ট 13টা কোশ্চেন আপনি পেয়ে যাবেন। 13 থেকে 14টা। 13টা আপনি এখানে আসলে ফিজিক্সে ভুল করার অপশনটা কম, ফিজিক্স ফার্মাকোলজিতে। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আশা করি ইনশাল্লাহ ভালো করে পরীক্ষা দিবেন। আসসালামু আলাইকুম।